গুড মর্নিং এভরিওয়ান। কিছুদিন আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কয়েকটা সিলিকনের আইসক্রিম আর চকলেট মোল্ড কিনেছিলাম। তো সেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে যখন আমি চকলেট বানাবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো আজকে আমি চকলেট বানাবো আর আজকে একটা চকলেট কেকও বানাচ্ছি। কেকটা অলরেডি আমি বেক হতে বসিয়ে দিয়েছি, কারণ কি কেক বানানোর প্রসেসটা তো অনেক বেশি লেন্দি হয়। তো ওর ওই স্পঞ্জটা তৈরি করে ওটাকে ভালো করে ঠান্ডা করতে হবে, তবেই তার উপরে ডেকোরেশনটা করা যাবে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে আজকে চকলেট বানাচ্ছি। আর আজকে এই চকলেট বানানোর জন্য আমি ইউজ করছি মোর্ডের ডার্ক কম্পাউন্ড আর মিল্ক কম্পাউন্ড দুটোই। এই কম্পাউন্ডের পরিমাণ না ডিপেন্ড করছে কীরকম কে স্বাদের খায় সেই হিসেবে। আমি একটা আমার আন্দাজ মতন নিয়ে নিয়েছি মিল্ক কম্পাউন্ড আর ডার্ক কম্পাউন্ড। এটা বেশি রয়েছে, ডার্ক কম্পাউন্ডটা অনেকটা কম রয়েছে, যাতে ওই ডেয়ারি মিল্কের মতন টেস্টটা লাগে। তোমরা চাইলে এখানে শুধু যে কোনো একটা কম্পাউন্ড দিয়েও করতে পারো, কিংবা দুটো হাফ হাফও নিতে পারো, কিংবা ডার্ক কম্পাউন্ডটা বেশি মিল্ক কম্পাউন্ড কম নিতে পারো, যেটা যেরকম টেস্ট যেমন পছন্দ সেই হিসেবে করতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন রুম টেম্পারেচারে থাকা বাটার। এর সাথে নিয়ে নিয়েছি একটু কিশমিশ। কিশমিশটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কাজু বাদামটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এখানে আমন্ড তারপরে পিস্তা এগুলোও দেওয়া যেতে পারে, আমি শুধুমাত্র এটা দিয়েই বানাচ্ছি। ডাবল বয়েলিং প্রসেসে আমি এবার চকলেটগুলোকে পুরোপুরি মেল্ট করে নেবো। নিচে দেখো এরকম একটা পাত্রের মধ্যে জল বয়েল হতে বসিয়েছি, আর তার উপরে এই বাটিটাকে রেখে দিয়েছি। এবার এই ভাপে ভাপেই চকলেটটা মেল্ট হয়ে যাবে। তবে কন্টিনিউয়াসলি কিন্তু এইভাবে বসিয়ে রাখা যাবে না। 30 সেকেন্ডসের মতন করে বসিয়ে এটাকে মেল্ট করে করে আবার একটুখানি নামিয়ে একটু মানে হাতে নাড়িয়ে দিয়ে তারপরে আবার 30 সেকেন্ডের মতন এরকম স্টিমের মধ্যে বসাতে হবে। আর এটা তোমরা চাইলে মাইক্রোওয়েভেও করে নিতে পারো, সেক্ষেত্রেও 30 সেকেন্ডসের মতন করে মাইক্রোওয়েভ করে করে এটাকে মেল্ট করতে হবে। চকলেটটা দেখো খুব ভালো মতন মেল্ট হয়ে গেছে, সব কিছু খুব ভালো করে মিক্সও হয়ে গেছে। আর খেয়াল রেখো এই প্রসেসটা করতে গিয়ে যেন চকলেটটা কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু টেস্টটা একেবারে খারাপ হয়ে যাবে। চকলেটটা বানানোর জন্য আজকে আমি এই 3 ধরনের মোল্ড ইউজ করছি। মোল্ডগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর আমি 3 টাইপের চকলেট বানাবো। একটা পুরো প্লেন বানাবো, ওর মধ্যে কোনো ড্রাই ফ্রুটস থাকবে না। একটার মধ্যে চকলেটের মাঝখানটাতে একটু কিশমিশ আর কাজু দিয়ে একটু বানাবো। আর একটা বানাবো পুরোপুরি চকলেটের সঙ্গে না এই ড্রাই ফ্রুটসগুলোকে মিক্স করে বানাবো। আর এই প্রসেসটা আমাকে একটু ফাস্ট করতে হবে, নাহলে পরে চকলেটটা টাইট হয়ে যাবে। তো সেই কারণে আমি এখন আর কিছু বলছি না, সমস্ত কিছু বলে দিয়েছি। এবার জাস্ট তোমরা দেখে নাও কীভাবে আমি করছি। চকলেটগুলো আমি সমস্ত মোল্ডে ঢেলে নিয়েছি। আর এবার এইগুলোকে আমি রেখে দেবো নর্মাল ফ্রিজে। অবশ্যই ডিপ ফ্রিজে রাখবে না, কারণ ডিপ ফ্রিজে রাখলে পরে না ওই চকলেটের গায়ে যে একটা জল চলে আসে, সেটার জন্য চকলেট খারাপ হয়ে যায়। তো নর্মাল ফ্রিজে রাখলে পরে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। হার্ডলি 15 মিনিটসের মতন লাগবে এটা সেট হতে, তবে আধা ঘন্টা 1 ঘন্টা রাখলে পরে আরও ভালো হয়। আর খেয়াল রাখবে মোল্ডগুলোর মধ্যে যেন কোনোভাবে জল না থাকে, কারণ জল লাগলে পরেই না চকলেটগুলো খারাপ হয়ে যাবে। আর এই দুটো টাইপের টপারও বানিয়ে নিলাম, কেকের ওপরে এই টপারগুলো ইউজ করব বলে একবারই বানিয়ে নিলাম। তবে এই টপারের চকলেটের মধ্যে কিন্তু আমি বাটার দিইনি, জাস্ট ডার্ক চকলেট, বেশি পরিমাণ ডার্ক চকলেট আর অল্প একটু মিল্ক চকলেট মিক্স করে নিয়েছি। ওই রকম ডবল বয়েলার প্রসেসে গলিয়ে নিয়ে এর উপরে ঢেলে দিয়েছি। এবার জাস্ট এটাকে বাকিগুলোর সঙ্গে একটুখানি সেট হতে দেবো ফ্রিজে। চকলেট বানাতে গেলে না ওই খাওয়ার যে নারকেল তেল হয়, কোকোনাট অয়েল, সেটার দরকার পড়ে। তবে যারা প্রফেশনালি চকলেট বানায় তাদের ক্ষেত্রে ঠিক আছে। আমাদের যেমন শখে একটু ইচ্ছে হলো বানানো, তো সেই ক্ষেত্রে ওই কোকোনাট অয়েল কিনে মানে ওয়েস্ট করার থেকে বেটার একটুখানি বাটার মিক্স করে দেওয়া, ওই একই রকমই হয়। তবে কোকোনাট অয়েলে নাকি শুনেছি আরও বেশি সফট হয়। অনেকে নর্মাল যে রিফাইন্ড অয়েল হয় না সেটাও দিতে পারে। মানে মেন কথা গন্ধ নেই এরকম কোনো তেল চকলেট বানানোতে ইউজ করা যেতে পারে। বাটার বা তেল যেটাই বলো না কেন, ওটা মিক্স করার কারণটা হচ্ছে চকলেটটা আরো বেশি সফট হয়। ওই ডেয়ারি মিল্কে যেরকম একটা মুখে দিলে কেমন মেল্ট হয়ে যায় না, ওই রকম একটা সফটনেস এনে দেয়। আর বারবার একটা কথাই বলছি, সেটা হচ্ছে চকলেটের মধ্যে খেয়াল রেখো যেন কোনোভাবে জল না পড়ে। জল কিন্তু চকলেটের একদম শত্রু। জল টাচ হওয়া মানেই চকলেটটা কিন্তু খারাপ হতে শুরু করবে, ওটাকে আর তুমি স্টোর করে রাখতে পারবে না।
তবে যেই রকমভাবে টিপসগুলো দিয়েছি, যেরকমভাবে আমি দেখিয়েছি সেই রকমভাবে বাড়িতে একবার ট্রাই করো, অবশ্যই সুন্দর চকলেট তৈরি হবে। আজকে তো আমি ফার্স্ট টাইম করছি না, আজকে আমি সেকেন্ড টাইম চকলেট বানাচ্ছি। তো ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সও খুব ভালো, আজকে সেকেন্ড টাইম করছি, এটা জানি না, দেখা যাক। তোমরা তো নিজের চোখেই দেখতে পাবে কেমন কি তৈরি হচ্ছে। আমাদের আজকের সুপার টেস্টি বাট আনহেলদি ব্রেকফাস্ট। তো সিম্পলভাবে আলুর স্টাফিং বানিয়ে স্লাইস ব্রেড, দুটো স্লাইস ব্রেডের মাঝখানে ওই স্টাফিংটাকে স্প্রেড করে দিয়ে এইরকমভাবে কাট করে নেওয়া হয়েছে। তারপরে একদম কর্নফ্লাওয়ার, সামান্য গোলমরিচ আর নুনের পাতলা একটা ব্যাটার করে ওর মধ্যে ডিপ করে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে তেলে ডিপ ফ্রাই করা হয়েছে। আর সাথে নিয়ে নিয়েছি একটু টমেটো সস। ইয়োগার্ট মেকারের টক দই খেয়ে মায়ের এত মজা লেগে গেছে, আজকে নিজেই ঢুকে গেছে রান্নাঘরে মিষ্টি দই বানাতে। তো এইখানটায় 1/2 লিটার দুধকে একটু জাল করে নিয়েছে, আর 2 টেবিল স্পুন গুঁড়ো দুধও রয়েছে এর মধ্যে। এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছে, এখন লো ফ্লেমে রাখা রয়েছে। আর এদিকে চিনির ক্যারামেল করে নিচ্ছে, তাহলে পরে ওই দোকানে, মিষ্টির দোকানে যেরকম দইয়ের মধ্যে একটা ব্রাউন ব্রাউন ভাব আসে না, সেই রকম হবে। তো এখানে স্বাদ অনুযায়ী চিনিটা নিয়েছে। কতটা নিয়েছে এখানে? ওই যে ডেইলি যে চায়ের কাপ আছে খাওয়ার, হ্যাঁ, সেই কাপের 1/2 কাপে একটু বেশি। আচ্ছা। আর এপাশে নিয়ে নেওয়া হয়েছে দই। এটা কিন্তু ওই সেদিন ইয়োগার্ট মেকারে যে দইটা বানিয়েছিলাম টক দই, সেই দইটাই নেওয়া হয়েছে। দেখো একদম টাইট। আর এখানে মানে জল ঝরার জন্য রাখা হয়েছে, দেখো জল কইটুকুনি বেরিয়েছে, এত ভালো দই বসেছে। ক্যারামেলটা রেডি হয়ে গেছে, দেখো কালারটা একদম সুন্দর এসে গেছে। এবার আস্তে আস্তে করে একটু দুধ দেওয়া হচ্ছে, আর সাথে সাথে নাড়তে হবে খুব সাবধান স্টেজটাতে। অনেক সময় কিন্তু আর গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে, চাইলে বন্ধও করে দিতে পারো, না তো দুধটা না কেটে যাওয়ার চান্স থাকে অনেক সময়। সবটা দুধ দিয়ে দেওয়া হচ্ছে। এবার যদি তোমাদের মনে হয় কোনো সময় যে এটা মিষ্টিটা ঠিকঠাক হয়নি, আরও একটু মিষ্টি লাগবে, নর্মাল চিনি এর মধ্যে এখন অ্যাড করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে খুব বেশি জাল দিতে হবে না, ক্যারামেলটা জাস্ট দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতন একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এবছরে গাছে অনেক দেরি করে কাঁকরোল এলো। আর জানো তো, প্রেগনেন্সির সময়তে আমাদের এই গাছের পুরো টাটকা কাঁকরোলই আমি কিন্তু মানে ম্যাক্সিমাম দিন খেতাম, এত পরিমাণ খেয়েছি সেই সময় কাঁকরোল ভাজা, ভাত আর ঘি। আর ওই বছরে হয়েছেও প্রচুর পরিমাণে কাঁকরোল। দুধটাকে ঠান্ডা করে নেওয়া হয়েছে, উষ্ণ গরমের থেকেও ঠান্ডা, যেমনটা আগের বার বলেছিলাম টক দই বসানোর সময়। এবার এর মধ্যে এখন মা মিক্স করবে টক দই। ওই জল ঝরানো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছে। এখানে 1 টেবিল স্পুনের মতন টক দই রয়েছে। ভালো করে টক দইটাকে দুধের সাথে মিক্স করে নিতে হবে। আর এখানে হ্যান্ড হুইস্কার দিয়ে মিক্স করা হচ্ছে, তাহলে পরে দেখো এই উপরে যে ফেনা ফেনাগুলো হয়েছে না, এরকম থাকলে পরে ওই হয় না মিষ্টির দোকানের দইগুলোর উপরে কি সুন্দর একটা সর মতন থাকে এরকম ফেনা ফেনা, তো সেই রকম এফেক্টটা আসবে। এই নাও তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কি বাবা এটা? দারুণ দারুণ। একটাই এখন একটাই। এই কেমন হয়েছে ট্যাবলেটটা? কেমন হয়েছে দেখিয়ে দে, আঙুল হাত দিয়ে কেমন দেখায়। এই যে কেমন দেখায়, কেমন দেখায়? কেমন দেখায়? দেখাবি না? তাহলে চকলেট নিয়ে নেবো। দেখা কেমন হয়েছে? দুধ বলে বাবা বলে। টাকাটা জানিয়ে দিচ্ছি বস। অসাধারণ। এরকম এটা কিসমিসটা দেখাচ্ছে, ভেতরে বোধহয় আর একটু ড্রাই ফ্রুটসটা রয়েছে। অসাধারণ, দারুণ হয়েছে না? ডেয়ারি মিল্কের মতো অতটাও টেস্টি হয়নি। ও বাবা কি হয়েছে, ও প্লেটটা রেখেছে তার জন্য বলছে, তবে অসাধারণ টেস্টি হয়েছে। ওই আমুলের যে ডার্ক চকলেটটা হয় না, ডার্ক চকলেট আর ডেয়ারি মিল্কটাকে মিক্স করে দিলে যেমন টেস্টটা হয় ওই রকম টাইপের লাগছে, খুব সুন্দর আর সফটও হয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এটাকে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। যদি বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। কেকের টপারগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে ডিমোল্ডও করে নিয়েছি। ডিমোল্ড করার সময় এইটা একটুখানি ব্রেক হয়ে গেছে। এই যে কেকটা পুরোপুরি সাজিয়ে নিই, দেন ফাইনাল লুকটা দেখাচ্ছি। এবার আমরা লাঞ্চ করতে বসছি। আর লাঞ্চে আজকে রয়েছে মুসুরির ডাল, থোর ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, মাছ ভাজা, আর সাথে রয়েছে একটা গন্ধলেবু। কেক রেডি, এই হলো কেকের ফাইনাল লুক।
উপরে টপারগুলো ইউজ করেছি এইভাবে। বুঝতে পারছিলাম না কিরকম ডিজাইন করি, ফার্স্ট টাইম তো এইরকম ভাবেই করেছি। আর যদি সামান্য কিছু ওই গোল্ড বা সিলভার পার্ল স্প্রিঙ্কেল হিসেবে এখানে দেওয়া যেত না, তাহলে পরে বেশ আরো ভালো লাগতো লুকটা। চকলেটগুলো পুরোপুরি সেট হয়ে গেছে, এবার এগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি। আজকে আমাদের একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে। বিয়ে বাড়ি বলতে আজকে রিসেপশন, পরশু দিনের আগের দিন বিয়েটা ছিল, তো ওই দিনও আমরা ইনভাইটেড ছিলাম, গেছিলাম। যেই দিন আমি 20 জনের জন্য বিরিয়ানি বানিয়েছিলাম, তো সেই ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে বাবার ওই ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন কাকু দুবাইতে, মানে কাজের সূত্রে দুবাইতে থাকে, তো ওই কাকুরই দাদার ছেলে, তার বিয়ের রিসেপশন আজকে। আর জানো তো, এটা কুট্টুসের ফার্স্ট টাইম কোনো বিয়ে বাড়ি যাওয়া হচ্ছে। আমাদের ফুল ফ্যামিলিকে ইনভাইট করেছে, কাকা ভাই ওরা দুজন যাচ্ছে না, আর অরিওরও শরীর ভালো না, ওর জ্বর এসেছে, তো সেই কারণে ও আসতে পারিনি, ও যাবে না। তো যাই হোক, চলো কুট্টুসের জন্য বিকেলের স্ন্যাক্সটা বানিয়ে রেখেছি, ওকে ঝটপট খাইয়ে দিই। আর তার আগে একটু কেকটাকে কাট করে নেবো। কুট্টুস কাটবে বলে ওখানে ওয়েট করছে, ওকে বসিয়ে রেখে আমি একটু ভিডিওটা করতে এসেছি। কুট্টুসের আজকে বিকেলে স্ন্যাক্সে বানিয়েছি আমি সাবু দিয়ে আপ্পে। সাবু একটু আলু সেদ্ধ, গাজর গ্রেট করে নিয়ে একটু গোলমরিচ নুন দিয়ে আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে আপ্পে প্যানের মধ্যে সামান্য ঘি দিয়ে এরকম করে ভেজে নিয়েছি, আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি। সবাই রেডি হয়ে গেছি। আমি আজকে এই শাড়িটা পরেছি, মায়েরই শাড়ি পরেছি, কারণ কি এখানে না এখন আর আমার সেই পরিমাণ ড্রেস নেই। কুট্টুসকে নিয়ে সামলানোর জন্য সেই হয়তো আমি শাড়ি পরবো কিনা মানে 10 বার ভেবেছি। এমনিতে তো বিয়ে বাড়িতে যাওয়া আসা মানে হয় না, পেলে পরেও যাই না, তো এখন একটা পেয়েছি, ওখানে একটু শাড়ি টাড়ি পরে একটু ঠিকঠাক ভাবে সেজে যাই। এনিওয়ে চলো এবার আমরা যাই, আর ওখানে গিয়ে যদি পসিবল হয় তাহলে একটু ব্লগ করবো। ফার্স্ট টাইম আমরা কোনো বিয়ে বাড়িতে কীর্তন হতে দেখলাম। ইনফ্যাক্ট এই বিয়েটাই একটু অন্য রকমের ছিল, জানো তো। অন্যরকম বলতে আমরা যেরকম বাঙালি বিয়ে দেখতে অভ্যস্ত, এই বিয়েটা সেখান থেকে একটু আলাদা। বিয়েটা হয়েছে মেনলি ইস্কন মতে। মায়াপুর নবদ্বীপ থেকে মহারাজরা এসে কিন্তু বিয়ে দিয়েছেন। ওনারা যেই মন্ত্র পাঠ করে বিয়েটা দিচ্ছিলেন সেটা কিন্তু মাইকে উচ্চারণ করা হচ্ছিল। আর সাজগোজটাও পুরো একটু অন্য রকমের, মানে বিয়ের মণ্ডপের সাজগোজের কথা বলছি। নর্মালি আমরা বাঙালি বিয়েতে দেখি না যে অগ্নিকুণ্ড সামনে রেখে
রেখে তারপরে ব্রাইড গ্রুম বসে, তারপরে এখানে ব্রাহ্মণ বসে বিয়েটা দেওয়া হয়, কিন্তু এটা টোটালি অন্য রকমের ছিল। আমরা যতক্ষণ বিয়েটা দেখছিলাম ততক্ষণে কিন্তু সামনে কোনো অগ্নিকুণ্ড দেখিনি, মেবি হয়তো আগে হয়েছে কিংবা আমরা চলে আসার পরে আগুন জেলে বিয়েটা দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি খুব বেশি সময় তো আমরা বিয়েটা দেখার সুযোগ পাইনি, ওই হার্ডলি 10 মিনিটের মতন ওখানে বসেছিলাম, কারণ কি কুট্টুসকে নিয়ে গেছিলাম, রিটার্ন আসার একটা ব্যাপার ছিল, প্লাস ভাই যায়নি তো ওকে এসে মা খেতে দেবে সেটারও একটা ব্যাপার ছিল। পরের দিন যা শুনলাম যে বিয়েটা নাকি 7টা 7:30 নাগাদ বসেছিল আর সেটা চলেছে প্রায় 11:30 12টা নাগাদ। বুঝতে পারছো কতটা লং টাইম। আর ব্রাইড গ্রুমকে চন্দন দিয়ে তিলক কেটে দেওয়া হয়েছিল, আর মহারাজরা যেই মন্ত্র পাঠ করে বিয়ে দিচ্ছিলেন প্রত্যেকটা মন্ত্রের মানেও কিন্তু ওদেরকে বুঝিয়ে দিচ্ছিল, তো একটু অন্য রকমই লাগলো। ছাদনাতলাতে আমাদের যেরকম শুভ দৃষ্টি হয় ওদেরটা একটু অন্যরকম লাগলো। দুজনকে দুটো চেয়ারের মধ্যে বসিয়ে বললো যে আমি 5টা মন্ত্র বলছি, 5খানা মন্ত্র বলবে, একে অপরের দিকে তাকাও, এরকম চেয়ারের মধ্যে বসে বসে। প্লাস এটাও শুনলাম নাকি, এটা মানে যাদের বিয়ে ছিল তাদেরই একজন বললেন যে এই বিয়েতে নাকি মন্ত্র মানে ব্রাইড গ্রুম মন্ত্র কোনো উচ্চারণ করবে না, সব মহারাজরাই বলবেন সেটাই। এবার যখন প্রয়োজন পড়বে তখন যদি বলে দেয় যে মন্ত্রটা বলতে হবে তখনই শুধুমাত্র বলতে হবে, এরকমই একটা ব্যাপার রয়েছে। তো অত ডিটেলসে জানি না আমি কিছু ভুল বললাম কি না, কারণ একদমই আইডিয়া নেই, ফার্স্ট টাইম এরকম বিয়ে দেখছি। আর ওরা যেহেতু সবাই কৃষ্ণ নামে দীক্ষিত ছিল, তো মেয়ের বাড়ি এবং ছেলেদের বাড়ি বোথ সাইডেই কিন্তু খাওয়া দাওয়া পুরোপুরি ভেজ ছিল, কোনো রকমের ননভেজ কিন্তু অ্যালাউড ছিল না, কারণ কি ইস্কনের মহারাজরা নিজেরা রান্না বান্না করেছিলেন, তো সেই কারণেই কোনো রকমের মাছ মাংসের ছোঁয়া, ইনফ্যাক্ট পেঁয়াজ রসুনেরও ছোঁয়া ওখানে অ্যালাউড ছিল না। তো এই ছিল বিয়ের স্টোরি। এবার আসি কুট্টুসের স্টোরিতে। তোমরা নিজেরাই তো দেখতে পাচ্ছ কি মারাত্মক রকমের আনন্দটাই না ও করছে। ইনফ্যাক্ট জানো তো আমরা পর্যন্ত জানতাম না যে কুট্টুস এতটা আনন্দ করতে পারে। আমরা তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি, কি দৌড়াদৌড়ি, কি হাসি, কি আনন্দ, কি নাচ। আর ম্যারেজ হলে তো ঢোকার সাথে সাথেই মানে গেট থেকে এন্ট্রি নিয়েছি কি কার্পেটের উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই কীর্তনের আওয়াজ যেই পেয়েছে বাল্লে বাল্লে যেমন করে আঙ্গুলটা ঠিক ওই রকম করে নাচতে নাচতে পুরো ম্যারেজ হলের ভেতরে ঢুকলো, যা করছিল। আর সাথে কয়েকটা বাচ্চা পেয়ে গেছিল, দিলীপ কাকুর মেয়ে, ওকে তো চেনে ও আগে থেকেই, আর কয়েকটা দাদাকেও পেয়ে গেছিল। আর ওরা আবার ওর থেকে বয়সে যারা বড় তাদের সাথে বন্ডিংটা ভালো হয়। একটার পর একটা এমন এমন কাজকর্ম করে যাচ্ছিল, একদিকে শাড়ি পরেছি, তার উপরে আবার ওর পেছনে পেছনে দৌড়াতে হচ্ছে, হাতে ফোন এই করে। আর বেশি কিছু শুট করতে পারিনি, যতটা পেরেছি করার চেষ্টা করেছি, তবে ও এনজয় করেছে, এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে 11:55, প্রায় 12টা বাজতে যায়। প্রচন্ড টায়ার্ড লাগছে। আর কুট্টুস দেখো, এনার্জি দেখো, এখনো পর্যন্ত এত এনজয় করেছে ও না। ওই পুচকুটা ছিল একটা, আর ও 3টে ছোট ছোট মানে ছেলে বাচ্চা, আর ও সেই জিনিসটা, ওদের কোম্পানিটা না, মানে ও যে ছোটদের সাথে যাও তা নয়, ও বড় দাদাদের সঙ্গে সেই গিয়ে জড়িয়ে ধরছে দৌড়ে দৌড়ে। এত মজা করেছে। ব্রাইড গ্রুম যে ওই সিংহাসন মতন ওটা সিটটাতে বসে না, সেটাতে উঠে তো তোমরা দেখেছো ভিডিওতে, সেই কি করছে। লাস্টে মা মানে জুতো টুতো খুলে ফেলেছে, এবার মা জুতো পরাবে, জুতো পরাতে পারছে না, সেই ও বদমাইশি করেই যাবে। কোন রকম ভাবে যেই আমি কোলে টেনে তুলেছি বেরাবো বলে কি চিৎকার করে কান্না শুরু, ও আসবে না। খুব মজা লেগেছে, মানে একদম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। কি করেছিস এ বাবা, তোর কেমন লেগেছে আজকে? খুব ভালো লেগেছে, মজা হয়েছে, এনজয় করেছো? হ্যাঁ করেছে, এনজয় করেছে। আবার যাবে ওখানে? দিদি এটা কই, ছোট্ট দিদি ভাইটা? ওইখানে সব তোদের বাড়িতে রয়েছে, ও নিজের বাড়ি যায়নি? না যায়নি। যাই হোক, চলো আজকে ব্লগটা এন্ড করছি না, কারণ কি কালকে তোমাদেরকে একটা জিনিস দেখানোর রয়েছে, কালকে সেটা দেখিয়ে তারপরে ব্লগটা এন্ড করবো। চলো তাহলে আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং। কালকে মা যে মিষ্টি দইটা বসিয়েছিল, তো চলো নিজেরাই দেখে নাও দইটার কি অবস্থা হয়েছে। মিষ্টি দইটা কিন্তু ইয়োগার্ট মেকারে একেবারেই বসেনি। 8 ঘন্টা রাখার পরেও তারপরে আবার বসানো হয়েছিল 2 ঘন্টা, দেখি তাও পুরো জল একদম। ইনফ্যাক্ট ইয়োগার্ট মেকারটার মধ্যে গোটা রাতও রাখা হয়েছে, তারপরেও যখন বসেনি তখন সকালবেলার দিকে ওই নর্মাল যেই প্রসেসে গরম জায়গায় রেখে দিতে হয়, ইয়োগার্ট মেকারের মধ্যেই রাখা ছিল, কিন্তু সুইচ অফ করে রাখা ছিল। তারপর গিয়ে এইরকম যেটুকানি দেখতে পাচ্ছ এইটুকানি বসেছে, কিন্তু কেন ফেল হলো সেটা আমাকে দেখতে হবে আর একবার। হয়তো এর মধ্যে যে টক দইটা মিক্স করা ছিল সেটার পরিমাণটা কম হয়ে গেছে, আর নয়তো দুধটাকে আর একটু বেশি গাঢ় করে জাল দিতে হবে। তো নেক্সট টাইম আরো একবার করবো, যতক্ষণ না সাকসেস হচ্ছে এটা করে যাব।